প্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে কথা বলবো জাতির শ্রেষ্ঠ সন্তান, একজন বীর মুক্তিযোদ্ধার সাথে, যিনি প্রাণ বাজি রেখে দেশমাতৃকার মুক্তির জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি সকলের সুপরিচিত একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক ডেপুটি মেয়র ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংগ্রামী ও সফল সদস্য, এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল সালাম সাহেব। আমরা পরিচিত হব আমাদের অতিথির সাথে। আসসালামু আলাইকুম। আমরা জানি যে আপনি অনেকটা অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসলে আমি অসুস্থ ছিলাম, এখনো পুরোপুরি সুস্থ না, তো অনেকটা ভালো। আমার জন্য যারা দোয়া করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের অগণিত দর্শক শ্রোতা যারা আজকের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি অসুস্থতার মধ্যেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। তার আগে আমরা যারা আমাদের জিয়া টিভির সাথে সংশ্লিষ্ট আছেন, আমি তাদেরকে একটু ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমাদের জিয়া টিভির প্রধান উপদেষ্টা আছেন জনাব মাহিদুর রহমান সাহেব, যিনি আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, এবং আমাদের সাথে সংযুক্ত রয়েছেন জিয়া টিভির চেয়ারম্যান জনাব রহমান আজাদ, এবং আরো রয়েছেন শাকির মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর, সাইফ আহমেদ সুইট, এবং সাইদুর রহমান সাহেব, নাজমা হক, অনিক সরকার, শাহজাহান সজীব, লিখন ইসলাম, রুকনুজ্জামান সহ আরো অনেকেই। একই সাথে যারা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জনতার পক্ষে আমি ইয়াসমিন আক্তার, ইউকে থেকে। জনাব সালাম সাহেব, শুরুতেই আমি আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার জন্ম কোথায় এবং আপনার ছোটবেলায় কোথায় বেড়ে উঠেছিল, এবং একই সাথে আরো একটি প্রশ্ন যে আপনার হবি কি, যে রাজনীতির বাইরে আপনার কোনো কিছুতে কোনো ইন্টারেস্ট আছে কিনা, প্লিজ। আপনাকে ধন্যবাদ। আমার জন্ম, আমার শৈশব ঢাকা শহরে মতিঝিল, সেখানে ফকিরপুর এলাকা একটা আছে, সেই এলাকায় জন্ম, এবং সেই এলাকায় ছোট থেকে বেড়ে ওঠা, এবং এখনো আমি মতিঝিলেই আছি। এবং পড়াশোনাও এখানেই, পড়াশোনা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, ঢাকা নটরডেম কলেজ, ঢাকা কলেজ, এগুলোতে পড়াশোনা। এইভাবে আমার শৈশব কেটেছে। এবং আমার হবি যদি বলেন, ছোট থেকেই খেলাধুলার প্রতি আমার একটা মনোযোগ ছিল। নিজে এক সময় খেলাধুলা করেছি, ফুটবলের সাথে সম্পৃক্ত ছিলাম। ঢাকার যে আজকে ফুটবল দেখছেন, এই ফুটবলের সাথে সেই ছোট সময় থেকে জড়িত ছিলাম, নিজে খেলেছি। এবং আমি ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের একসময় সভাপতি ছিলাম, ঢাকার ফকিরপুর ইয়াংম্যানস ক্লাবের দীর্ঘদিন জেনারেল সেক্রেটারি ছিলাম, এবং আমি আরামবাগ ক্রীড়া সংঘ সেটার সাথে জড়িত ছিলাম, এবং সেই ক্লাবের খেলোয়াড় ছিলাম। ব্রাদার্স ক্লাবের সাথে জড়িত ছিলাম, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে জড়িত ছিলাম, এবং এক সময় ফুটবল ফেডারেশনের সাথে জড়িত ছিলাম। ফুটবলের আন্ডার-16, আন্ডার-18 এবং ঢাকার পাইওনিয়ার লিগের সেক্রেটারি ছিলাম। সেকেন্ড, থার্ড ডিভিশনের দীর্ঘদিন
যেটা সে সময় আরবান লীগ নামে পরিচিত ছিল, সেটার সেক্রেটারি ছিলাম। এবং আমি অনেক সৌভাগ্যবান, ফিফার চেয়ারম্যান জ হাভাল্যান্ড এক সময় প্রথম ফিফার চেয়ারম্যান বাংলাদেশে এসেছিলেন, সেটা আমার সময়, সে সময় পাইনিয়ার লিগ সে সময় চালু করেছিলাম। এবং সেটা আমার একটা সৌভাগ্য যে ঢাকার ৮০টা টিম নিয়ে এত বড় একটা টুর্নামেন্ট, যেটা জ হাভাল্যান্ড বলেছিলেন সেই সময়, এত বড় টুর্নামেন্ট এতগুলো টিম নিয়ে আমি কোথাও দেখিনি। আমার হবি ছিল সেই খেলাধুলা, এবং পাশাপাশি গান শোনা, একসময় নাটকও করেছি যখন ছাত্র ছিলাম, সেই সময় নাটকও করেছি। অর্থাৎ সামাজিক ক্রিয়াকর্ম সবকিছুর সাথে সম্পৃক্ত ছিলাম। আমি স্কুলে থাকাকালীন স্কুল ক্যাপ্টেন ছিলাম, স্কাউট ছিলাম, স্কাউটের ট্রুপ লিডার ছিলাম, এবং স্কাউটিং এ পাকিস্তান আমলে বয়েজ স্কাউটের সর্বোচ্চ যে ব্যাচ, কায়েদ আজম ব্যাচ, সেই ব্যাচধারী ছিলাম। এবং শৈশব ছোট থেকে বিভিন্ন অঙ্গনে স্কুল ক্যাপ্টেনরা তো যে হারে মেধাবী হয় সে হারে দুষ্ট হয়। আমার মধ্যে অপোজিটটা যেটা বলে দুষ্ট, সেটা ছিল না। আমি সব দুষ্টমিটা বলা চলে একেবারেই ছিল না আমার মধ্যে। যেমন আমি গাছে চড়তে পারতাম না, বা অনেক সময় যে মানুষ ঝগড়াঝাটি করে বা গালাগালি করে, সেগুলো তো অভ্যস্ত ছিলাম না। ছোট সময় থেকে নিজেকে কন্ট্রোল করার এটা মন মানসিকতা ছিল। যেহেতু স্কুলে যখন আমি ছিলাম, আমার মনে পড়ে স্কুল ক্যাপ্টেন ছিলাম যখন, অনেক সময় টিফিনের সময় অনেক ছেলেরা ছুটি নিয়ে চলে যেত। পাকিস্তান আমলে সেই সময় স্পেশাল একটা শো সিনেমা হতো, ইংলিশ সিনেমা, অনেকে স্কুল পালায় সেটাও দেখতে যেত। কিন্তু আমি কোনোদিনই, আমার মনে পড়ে না যে আমি কোনোদিন স্কুল পালিয়ে বা ছুটি, এমনকি ছুটি নিয়েও যেতে পারিনি। কারণ নিজের একটা রেসপন্সিবিলিটি ছিল, মনে করতাম দায়িত্ববোধ ছিল স্কুল ক্যাপ্টেন থাকার কারণে, স্কুলের ডিসিপ্লিন থেকে রক্ষা করে সবকিছুই, এবং সে ব্যাপারে আমার একটা ভূমিকা ছিল। পাশাপাশি সেই স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হই, এবং ছোট থেকেই সেই সময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়ি সেই পাকিস্তান আমলে। সে সময় এই সমাজ সেবামূলক কাজ করতে যে দেশপ্রেমটা নিজের মধ্যে যেটা জাগে, সে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়েই আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়ি স্কুল লাইফেই। এবং মুক্তিযুদ্ধে যখন আমি যাই, তখন মাত্র স্কুল পাশ করে, অর্থাৎ ম্যাট্রিক পাশ করে ইন্টারমিডিয়েট নটরডেম কলেজের ছাত্র যখন আমি যুদ্ধে যাই, সেই সময় আমার দাড়ির মোচড় ঠিক মতো উঠে নাই, অনেক ছোট, সেই অবস্থায় যুদ্ধে গিয়েছি। স্বাভাবিকভাবে বুঝতে পারবো সেটা ছিল ফুললি একটা, মানে দেশের প্রতি একটা কমিটমেন্ট, দেশকে ভালোবাসি। এবং যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম, সে সময় মনে করতাম যে পাকিস্তানের আমাদেরকে শোষণ করছে। আপনার যুদ্ধ জয়ের গল্প আমরা শুনবো, যেহেতু আপনি একজন মুক্তিযোদ্ধা। আমরা আজকে আপনার জন্য বেশ কিছু প্রশ্ন রেখেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে। অনেক ধন্যবাদ। জি, আপনি বলেন। সেটাই, তারপর যে বললাম যে সেই সময় মুক্তিযুদ্ধের, অর্থাৎ ওই বয়সে যাওয়া, সেটা 100% একটা পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সেই সময় যুদ্ধের আগে বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। এখনো মনে পড়ে যখন, হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি আমাকে, জি জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, সেই সময় স্কুলে পড়াকালীনই সে সময় যখন আন্দোলন হতো, সে আন্দোলনগুলোতে সম্পূর্ণ স্কুল স্ট্রাইক করে কিভাবে রাজপথে নেমে এসেছি, এখনো সেগুলো মনে পড়ে। এবং আবার স্কুলে ফিরে এসে কিভাবে টিফিন খেয়েছি সবাইকে নিয়ে, সেই সময় এখনো মনে পড়ে যে সম্পূর্ণ স্কুল স্ট্রাইক করে একবার শহীদ মিনারে গিয়েছি
আমরা পায়ে হেঁটে মতিঝিল থেকে সেই শহীদ মিনার, তখন এই কাকরাইল ক্রস করে সামনের দিকে যখন যাই, কাকরাইল মসজিদের ওই পাশটা, ওইখানে সার্কিট হাউস ছিল, সেখানে তখন আর্মিদের ব্যারিকেড ছিল। এবং আপনারা জানেন যে হয়তো বা জানেন কিনা জানি না, যে আর্মিরা যখন একটা লাল ব্যারিয়ার দিয়ে রাখে, অর্থাৎ সেই এলাকায় প্রবেশ নিষিদ্ধ। তো ওই অবস্থা আর্মিরা যখন অস্ত্র তাক করে রাস্তার দিকে তাকিয়ে আছে, তখনও কিন্তু আমরা ভয়ে সরে যাইনি। অর্থাৎ ওই অবস্থা থেকেই আমরা টোটাল মার্চ করে শহীদ মিনারে গেছি, শপথ নিয়েছি। ওই বয়সে কি শপথ নিব সেটা তো নিজেরাও ততটুকু বুঝি না, কিন্তু দেশকে ভালোবাসি, দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের প্রস্তুত, সেটাই। তো ওই রকম অর্থাৎ টোটাল মন মানসিকতা গড়ে উঠেছিল। এবং সেই সময় যুদ্ধে যাওয়ার আগে, যুদ্ধে যাওয়ার আগে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের নিউজ মানুষকে পৌঁছাইতে হবে। সেই সময় তার এত মিডিয়া এরকম ছিল না, বা এত প্রিন্টিং মেশিনও এরকম ছিল। তখন আমাদের মতিঝিল স্কুলটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, তৎকালীন পুরো পাকিস্তানে একটাই ছিল, সেটা আমাদের বয়েজ সেকশন, পাশে গার্লস সেকশন। দুই স্কুলের মধ্যে আমাদের বয়েজ সেকশনে কোনো সাইক্লোস্টাইল মেশিন ছিল না, যেটা এখন নাই। সাইক্লোস্টাইল মেশিন দিয়েই সবকিছু হাতের লেখা বা করা, সেগুলোকে প্রিন্ট করা হতো। সেই সাইক্লোস্টাইল মেশিন সেই স্কুল থেকে চুরি করেছিলাম। আন্দোলনের সংবাদ বা যুদ্ধ যদি শুরু হয়, সেটা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়। সেই সময় মনে আছে যে মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের গার্লস সেকশনের ল্যাবরেটরি থেকে আমরা বোমা বানানোর জন্য, ল্যাবরেটরি থেকে যত অ্যাসিড থেকে শুরু করে আরো যা যা পাওয়া যায় সেগুলো সংগ্রহ করেছিলাম, যে আন্দোলনের সময় সেগুলো কাজে লাগবে, সেগুলো দিয়ে বোমা বানাতে হবে। এই ছিল সেই সময়ের যুদ্ধের পূর্বের প্রস্তুতি। অর্থাৎ মানসিক ভাবে ওই বয়সে সম্পূর্ণ একটা প্রস্তুতি ছিল। এবং ৭০-এর যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে এখনো মনে পড়ে যে সেই সময় আমরা যারা ছাত্র ছিলাম, অর্থাৎ সেই সময় তো মাত্র আমি স্কুল পরীক্ষা দিয়েছি, সেই সময় প্রস্তুতি ছিল যে দেশটাকে স্বাধীন করতে হবে, এই পাকিস্তানিদের সাথে থাকা যাবে। সেই সময় কিন্তু আমরা, আওয়ামী লীগ ভোট চেয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা ভোট চেয়েছিলাম স্বাধীনতার পক্ষের জন্য। দেশকে স্বাধীন চান তাহলে সেই সময় নৌকা প্রতীকে ভোট দিন। এটাই ছিল সেই সময় আমাদের সেই যুদ্ধ পূর্ববর্তী অবস্থা। যাই হোক, অনেক ধন্যবাদ। আপনার শৈশব জানলাম, অনেক ভালো লাগলো। আমি জনাব রহমান আজাদকে বলছি, আপনি আগের প্রেমটা করে দেন, আমার এই প্রেমটা আমরা ঠিক ভালো লাগছে না। যাই হোক, যেহেতু আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা তাহলে স্বাধীনতার প্রসঙ্গে চলে যাই। আমি একটা প্রশ্ন রাখছি আপনার কাছে, যে নতুন প্রজন্মের জন্য আপনি বলবেন কি যে 1971-এ কি কারণে আপনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং সে অংশগ্রহণে আপনি কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? এবং আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনি কি সে সময় স্বাধীনতার ঘোষণাটি শুনেছিলেন? জি, প্লিজ। সে সময় আমি তো বললাম যে আমরা আগে থেকেই মেন্টালি একটা প্রস্তুতি আমাদের ছিল যে এই পাকিস্তানিদের সাথে আর আমাদের একসাথে থাকা হবে না। কারণ যে বৈষম্য, পাশাপাশি যে গণতান্ত্রিক যে অধিকার, ভোটের যে অধিকার, এবং একই দেশের নাগরিক হিসাবে যে বৈষম্য, অর্থাৎ
উর্দু ভাষাভাষীদের জন্য একরকম আর বাংলা ভাষাভাষীদের জন্য একরকম। আরেকটা বিষয় সবচেয়ে প্রতীয়মান হয়েছে যে 65-এ যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, তখন পাকিস্তানকে দেখা গিয়েছে যে তার পশ্চিম পাকিস্তানের সীমান্ত রক্ষায় তারা যতটুকু তৎপর ছিল বা যতটুকু তাদের ব্যবস্থাপনা ছিল, সেদিক দিয়ে কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানের সীমান্ত রক্ষার দিকে বরঞ্চ তাদের সে কোনো ভূমিকাই ছিল না। এবং জিনিসপত্রের দাম থেকে শুরু করে সবকিছু, সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছুই একটা দ্বিতীয় শ্রেণী নাগরিক হিসাবে অনেকটা বলা চলে যে তখন বাঙালিদেরকে ট্রিট করা হতো। সেই কারণেই সেই সময় সে ভাষা আন্দোলন থেকে আমাদের পূর্বে যারা ছিল তারা উদ্বুদ্ধ হয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে সেই ধারাবাহিকতায় সেই সমস্ত আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সবকিছু, অর্থাৎ বাঙালির বা যে একটা কৃষ্টি কালচার সেটাকে ধরে রাখা এবং সেটার জন্য নিজেরা এগিয়ে যাওয়া, এই সবকিছু বিষয় নিয়ে যে একটা বৈষম্য যে ছিল, সেখান থেকে মূলত মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণা জন্মে এবং মূলত যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার, সেগুলো অনেকটা আমাদের জন্য খুব কমই ছিল। সেই কারণেই আস্তে আস্তে প্রথম গণতন্ত্রের জন্য আন্দোলন, তারপরে স্বাধিকারের জন্য আন্দোলন, এর পরবর্তী পর্যায়ে স্বাধীনতার আন্দোলনে সেটা রূপ দিয়েছে। অর্থাৎ বাধ্য হয়ে সে সময় আমাদেরকে সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হয়েছে। কিন্তু সেই সময় আমরা যারা ছাত্র ছিলাম, আমাদের মনের মধ্যে কিন্তু সেই চিন্তাটা ছিল যে আমাদেরকে যুদ্ধ করতে হবে, একসময় দেশটাকে স্বাধীন করতে হবে। তাই আমরা যখন মার্চ মাস যখন আসে, যখন পার্লামেন্ট অধিবেশন বন্ধ করে দেয়, আমি খুব সংক্ষেপে বলবো, তারপরে সে সময় 7ই মার্চের সেই সময়ের রেসকোর্স ময়দান, আজকে সরোয়ার্দী উদ্যানের সেই সময় শেখ মুজিবুর রহমানের জনসভা, সেই ভাষণ, সবকিছু মিলে, অর্থাৎ সেই সময় আমাদের আর্মিদের মধ্যে, যে আর্মিও দেখেন পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য ছিল, আচ্ছা বাঙালিরা অফিসার পদে খুব কমই সুযোগ পেত, আর্মির মধ্যেও সেই সুযোগটা খুব কম ছিল, সেখানে একটা বৈষম্য ছিল। তাই সর্বত্রই বাংলাদেশের মানুষের মধ্যে তাই সে ধরনের একটা ঘৃণা জন্ম হয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে। মার্চ মাসে যখন উত্তাল, যখন পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হলো, পার্লামেন্ট অধিবেশন ডেকেও সেটাকে স্থগিত করা হলো, তখন আস্তে আস্তে মানুষের মনের মধ্যে সেই দাবিটা আরো বেশি হয়ে আসলো যে এখন আর আমাদের ওদের সাথে থাকার চিন্তা করাটা অবাধ্য, আমাদের পথ আমাদেরকে বেছে নিতে হবে। তো স্বাভাবিকভাবে সে সময় আওয়ামী লীগ যেহেতু সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল, তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে কিভাবে পাকিস্তানের সাথে সংহতিটা রক্ষা করা যায় বা সেই নির্বাচনের রেজাল্টের উপরে ক্ষমতার পরিবর্তনটা আসে বা সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতাটা কিভাবে দেয়। কিন্তু সেটা না দিয়ে উল্টো যখন 7ই মার্চের পর থেকে আলোচনার নামে প্রহসন করা হলো, পাশাপাশি আমাদের বাঙালি সেনাবাহিনী যারা ছিল এই দেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে, তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে পশ্চিম পাকিস্তানে, আর পশ্চিম পাকিস্তান থেকে নন বেঙ্গলি সেনাবাহিনীদেরকে পূর্ব পাকিস্তানে নিয়ে আসছে। অর্থাৎ টোটাল একটা ক্র্যাকডাউন করার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়েই তারাও আগাচ্ছিল, আর আমরাও যারা সেই সময় ছাত্র যুবক, আমাদের মধ্যে সেই চিন্তাটা বাড়ছিল যে যে কোনো সময় তারা আমাদের উপর আক্রমণ করবে। এবং তারা তো
ভোটের জয় যারা হয়েছে তাদের হাতে ক্ষমতা অর্পণ করবে না, অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতা অর্পণ করবে না। তাই আমাদেরকে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু সেই সময় তো একটা রেজিমেন্টেড একটা ফোর্স, তার বিরুদ্ধে অস্ত্র শস্ত্র জোগাড় করে, অর্থাৎ এই যে বললাম স্কুল থেকে আমরা এনেছিলাম যেগুলোকে বোমা বানানোর জন্য, সেটা দিয়ে তার একটা স্কুল থেকেই পরিকল্পনা শুরু করেছেন। হ্যাঁ, অর্থাৎ সেটা দিয়ে তার যুদ্ধ করা যায় না। তাই স্বাভাবিকভাবে যখন 25শে মার্চে ক্র্যাকডাউন, সেই সময় আমার এলাকা, যেটা আমি বলেছি যে মতিঝিল ফকিরপুর এলাকা, ফকিরপুর এলাকার একটু কাছেই রাজারবাগ পুলিশ স্টেশন। সেই সময় 25শে মার্চে তারা যতগুলো স্থানে আক্রমণ করে তার মধ্যে অন্যতম ছিল রাজারবাগ পুলিশ স্টেশন। এখানে পুলিশরা বসবাস করত। সে সময় আমরা দেখেছি যে কিভাবে সে বাঙালি পুলিশরা সেই সময় তারা শুধুমাত্র 303 রাইফেল দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে আমাদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমরা তাদেরকে সেবা শুশ্রূষা দিয়েছি এবং তারা যাতে এই সমস্ত এলাকা থেকে সরে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। সেই সময় দেখেছি আমরা যে সেই কিভাবে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে তাদের ব্যারেকের মধ্যে। তো সেই ব্যারেক ছিল সে সময় বেড়া দিয়ে তৈরি করা, উপরে টিন, সাইডে বেড়া, কাঠ দিয়ে তৈরি করা, পাকা বিল্ডিং ছিল। আমাদের ফকিরপুর আর রাজারবাগ পুলিশ লাইনের মাঝামাঝি ছিল টিএনটি কলোনি বা পিএনটি কলোনি। এখানে পোস্টাল সার্ভিসে ও টিএনটিতে টেলিফোন সার্ভিসে যারা কাজ করত, এর মধ্যে একটা বিশাল গোষ্ঠী ছিল নন বেঙ্গলি। আমরা যারা ফকিরপুর এলাকায় ছিলাম, আমাদের সবসময় সেই 25শে মার্চের রাত্রে আগে থেকেই সন্ত্রস্ত থাকতে হতো যে কখন তারা আমাদের উপরে আক্রমণ করে বসে বা একটা হট্টগোল সৃষ্টি করে। এইরকম একটা অবস্থায় 25শে মার্চে রাত্রে গেল। শেষ হতো ঢাকা শহরে তারা যাকে পেয়েছে, যেখানে পেয়েছে, রাস্তায় যেভাবে হোক সমস্ত মানুষকে তারা মেরেছে। তারা শহীদ মিনারকে ধ্বংস করে দিয়েছে। তারা সেই সময় ইকবাল হল যেটা জহুরুল হক বলে, সেই হলের আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ আমরা ওই যে বললাম যে যুদ্ধের পূর্বে আমরা সেই ইকবাল হলে সে সময় আমরা যেতাম, তো সেখানেই মূলত যুদ্ধের ব্যাপারে আমাদের সাথে আলাপ আলোচনা হতো এবং কিভাবে ট্রেনিং নেওয়া যায় সেই বিষয়ে দামি রাইফেল দিয়ে সেগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবস্থা করা হতো। তাই ইকবাল হলের উপরে তাদের সে আক্রোশ ছিল এবং সে সময় ছাত্র নেতারা প্রায় সবাই, বেশিরভাগই সেই সময় ইকবাল হলেই তাদের আস্তানা ছিল বা সবাই সেখানে আসত। তাই সে জায়গায় তাদের আক্রোশটা বেশি ছিল। আরেকটা ছিল জগন্নাথ হল, যেখানে সাধারণত হিন্দু ছাত্ররা, যেখানে যাদের আবাসিক হল ছিল, সেখানেও তারা যেভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে এবং হত্যাযজ্ঞ চালিয়েছে সেটা অবর্ণনীয়। তারপর শহীদ মিনারের যে মিনার গুলো দেখছেন, সে সময় মিনার ছিল, সেই মিনার গুলোকে গুড়িয়ে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে পাশের একটা লাইব্রেরির মতো ছিল, সেখানে তারা সেটাকে মসজিদ লিখে রেখে দিয়েছে। 26 তারিখ ছিল হরতাল। 26 তারিখ ছিল তাদের কারফিউ। কারফিউর মধ্যে তারা আমরা বের হতে পারিনি। 27 তারিখ যখন কারফিউ তুলে নেওয়া হয় স্বল্প সময়ের জন্য, সেই সময় আমি এলাকা থেকে বের হয়ে যে কয়টা জায়গা বললাম সে প্রত্যেকটা জায়গায় সে সময় গিয়েছি। ভয় পাইনি দেখার জন্য, এবং সে সময় মনের মধ্যে এমন আক্রোশ ছিল, জেদ ছিল, সেই অবস্থায় সে এলাকাগুলো দেখেছে এবং দেখার পরে স্বাভাবিক নিজের মনের মধ্যে ক্রোধটা আরো বেশি বাড়ছে পাকিস্তানের বিরুদ্ধে। এর পরবর্তী পর্যায়ে তারপরে তো কিছুদিন কোথায় কি হবে না হবে, কোথায় যাব, এর মধ্যে দিয়ে শুনলাম যে
শহীদ জিয়া রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তো ফরমালি এটা যুদ্ধ শুরু হয়েছে, তখনই আমরা জানতে পারলাম যে যুদ্ধ শুরু হয়েছে, কাজে এখন আমাদেরকে যুদ্ধে যোগদান করতে হবে। আর সে সময় স্বাভাবিকভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তার সীমান্ত পেরিয়ে 25শে মার্চের পর থেকে 26-27 থেকে শুরু করে ওইখানে মানুষ সেই দেশে গিয়েছে এবং সেখানে ত্রাণ শিবির খুলে তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। পরবর্তী পর্যায়ে আমরাও সেখানে গিয়েছি এবং যুদ্ধের জন্য আমরা ট্রেনিং নিয়েছি এবং ট্রেনিং নিয়ে আবার দেশে এসে আমরা যুদ্ধ করেছি। এই হলো প্রাথমিক সেই সময় সেই অবস্থা। অনেক ধন্যবাদ। অনেক কিছু আমাদের নতুন প্রজন্মের জানার আছে। এই পর্যন্ত অনেক কিছু জেনেছে অনেকেই, ইতিহাস আমরা যেটাকে বলি। আমার আরেকটি প্রশ্ন, যে আপনারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, এখন যে আমরা একটা কথা শুনি স্বাধীনতার চেতনা, আমরা আসলে জনগণ এটা বলতে কি বুঝবো? যে আপনারা, আমার প্রশ্নটি হলো যে স্বাধীনতার 50 বছর পরেও জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি বলে একটা দাগ টেনে দিয়ে আলাদা করার যে প্রচেষ্টা করা হচ্ছে, এ সম্পর্কে আপনার আসলে কি অভিমত? মুক্তিযুদ্ধে যে আমি বললাম, অর্থাৎ আমি সে সময় যেটা বললাম, আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। সেই সময় আমার স্বপ্নটা কি ছিল? যুদ্ধকালীন সময় অনেক সময় যুদ্ধরত এলাকায় হয়তো বিকেলে কোনো পুকুর পাড়ে বসে ভাবতাম কখন যুদ্ধ শেষ হবে, কখন নিজের বাড়িতে নিজের এলাকায় ফিরে যাব এবং যুদ্ধ শেষ হয়ে যাবে, তখন আর ঢাকার পল্টনে সব জনসভা হতো। তখন চিন্তা করতো যে পল্টন ময়দানে আর জনসভার প্রয়োজন হবে না, রাজপথে আর গুলি হবে না, কারণ আমাদের দেশ স্বাধীন আমরা করব, আমাদের দেশ আমরা চালাবো, সেখানে তো কোনো নিষ্পেষণ থাকবে না, নির্যাতন থাকবে না। এবং পাকিস্তানিরা যেটা আজকে আওয়ামী লীগ যেটা বলে, সেটা যেটাই সত্য কথা, অর্থাৎ একটা নির্বাচিত সরকারকেও তারা ক্ষমতায় বসতে দেয় না, অর্থাৎ ভোটের যে অধিকার, সেই অধিকারটাকে পর্যন্ত তারা নিশ্চিত করে না। ফাইনালি কিন্তু সেই কারণেই আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আজকে অতীব দুঃখের সাথে যেটা বলতে হয় যে স্বাধীনতার 50 বছর পরেও আজকে সেই আওয়ামী লীগ ক্ষমতায়, এবং সেই ক্ষমতা থাকাকালীন অবস্থায় সেই একই দাবি কিন্তু আমাদের করতে হচ্ছে, অর্থাৎ আমার ভোটটা যাতে আমি দিতে পারি এবং মানুষ নির্বিঘ্নে যাতে ভোটটা দিতে পারে এবং নির্বাচিত আমার জনগণের ভোটে নির্বাচিত সরকার যাতে ক্ষমতায় বসতে পারে। আজকে কোনোটাই কিন্তু আজকে নাই। এটাই হলো দুর্ভাগ্য। যেমন একটা দেশে স্বাধীনতা যুদ্ধ বলি বা বিপ্লব বলি, ওটা মাসে মাসে হয় না, যুগে যুগেও হয় না, দীর্ঘ একটা পরিক্রমা চূড়ান্ত পর্যায়ে এসে হয় যুদ্ধ বা বিপ্লব যেটাই বলি না কেন সেটা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা অস্ত্র জমা দিয়ে দিলাম, বললো আমাদের দায়িত্বটা শেষ। কিন্তু আমরা কি দেখলাম? এই আওয়ামী লীগই কিন্তু স্বাধীনতার পরে রাষ্ট্র ক্ষমতায় বসলো, যেহেতু এর আগের পাকিস্তান আমলের সেই ভোটে নির্বাচিত দল তারা ছিল, এবং মুক্তিযুদ্ধ চলাকালীনও বেশ অস্থায়ী সরকার ছিল, সেই সরকারও আওয়ামী লীগের সরকার ছিল। তারা যখন স্বাধীনতার পরে ক্ষমতায় বসলো, যে প্রশ্নটা আপনি করলেন, দেখেন স্বাধীনতার মধ্য দিয়ে কিন্তু একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রতিটা দল মত ধর্ম বর্ণ সবাই ঐক্যবদ্ধ হয়েছিল বলেই কিন্তু আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছিলাম। কারণ সেই সময় যদি সেই গ্রামের কৃষক আমাদেরকে সাহায্য না করত, সাধারণ শ্রমিকরা যদি আমাদেরকে সাহায্য না করত,
সাধারণ মানুষ যদি আমাদেরকে সাহায্য না করতো, তাহলে তো আমাদের পক্ষে সেই সময় পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব হতো। এবং সবার যে স্যাক্রিফাইস, অর্থাৎ আমরা যুদ্ধকালীন সময় একটা সাধারণ কৃষক যেভাবে আমাকে খাবার দিয়েছে, একটা সাধারণ কৃষক আমাকে যেভাবে শেল্টার দিয়েছে, একটা সাধারণ নৌকার মাঝি যেভাবে আমাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, আমাদের বিভিন্ন অপারেশনে সাহায্য করেছে, আজকে যদি তাদের সহযোগিতা আমরা না পেতাম তাহলে তো সেটা সম্ভব হতো না। তো আমি বলতেছি সেই সময় যুদ্ধের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। যুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসে সেই জাতীয় ঐক্যটাকে শেষ বিনষ্ট করেছিল। এবং সেখান থেকেই কিন্তু উৎপত্তি। দেখেন ৭৩-এর নির্বাচন হলো স্বাধীনতার পরে, সেই ৭৩-এর নির্বাচন, সেখান থেকেই কিন্তু ভোট চুরি শুরু হলো। সেখান থেকেই কিন্তু, অর্থাৎ যে নির্বাচিত হয় নাই তাকে নির্বাচিত ঘোষণা করা, যে নির্বাচিত হয়েছে তাকে নির্বাচিত ঘোষণা না করা, সেই প্রক্রিয়াটা কিন্তু শেষ সময় সেখান থেকেই শুরু হয়েছে। এটার জন্য তো আমরা যুদ্ধ করিনি। এবং স্বাধীনতার পরে সম্পূর্ণভাবে আপনারা দেখেন যে সেই সময়, আজকে এটা আমাদের কথা নয়, আজকে আওয়ামী লীগের এখন অনেক সময় তারা সেই রেকর্ড বাজায় না। শেখ মুজিবুর রহমান কি বলেছেন, যে আমি সারা পৃথিবী থেকে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি, আমার চারপাশে চাটার দল সব চেটে ফেটে খেয়ে ফেলে, এই দুর্নীতিবাজদেরকে জন্য আমি কিছু করতে পারছি না। অর্থাৎ সেই সময় তারা দুর্নীতির কারণে এবং অব্যবস্থাপনার কারণে সেই সময় বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। আপনারা তো সেটা দেখেন, আমরা যারা সে সময় দেখেছি সেটা আমরা দেখেছি ঢাকার রাজপথে কিভাবে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে আমরা দেখেছি। ঢাকার আঞ্জুমানে মফিদুল ইসলাম সেই সমস্ত লাশ কিভাবে দাফন করেছে সেটা আমরা দেখেছি। একজন বমি করেছে, আরেকজন সেই বমি খেয়েছে, আমরা সেটা দেখেছি। আজকে সচিবালয়ের সামনে সেখানে ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনে মানুষের উচ্ছিষ্ট খাবার, কুকুর এবং মানুষ কিভাবে সেই খাবার খাওয়ার জন্য টানাটানি করেছে, আমরা সেই দৃশ্য দেখেছি। অর্থাৎ স্বাধীনতার পরে একটা দেশকে চালানোর জন্য সবচেয়ে বড় যেটা প্রথম প্রয়োজন ছিল, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে মুক্তিযোদ্ধাদের শক্তি, আমরা যারা দেশের জন্য প্রাণ দিতে গিয়েছিলাম, তার চেয়ে বড় দেশপ্রেমিক তার কেউ হতে পারে না। সেই দেশপ্রেমিক, সেই শক্তিটাকে সেই সময় দেশ গড়ায় কাজে লাগানো হয়। এবং সেই সময় সে আওয়ামী লীগ করতে করতেই সম্পূর্ণ দেশটাকে বিভক্ত করে ফেলেছে। আওয়ামী লীগের মধ্যে তখন এই দুর্নীতি, এই চুরি, এই হাইজ্যাক সেই সময় থেকে শুরু হয়েছে। এবং সেখান থেকেই কিন্তু স্বাধীনতার স্বপ্ন যদি আমরা বলি তাহলে বলা চলে সেই স্বপ্নটা সেই সময় কিন্তু ভেঙে গিয়েছে। যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার পতাকা আমরা উড়িয়েছিলাম, স্বাধীনতার পরে কিন্তু সেই স্বপ্নটা ফিকে হয়ে গেল। এবং তারপরে সে সময় দেশে কোনো ডিসিপ্লিন ছিল না। আর্মির মধ্যে ডিসিপ্লিন ছিল না, পুলিশের মধ্যে ডিসিপ্লিন ছিল না, শিক্ষাঙ্গনে কোনো পড়াশোনার অবস্থা ছিল না, ডিসিপ্লিন ছিল না, কোনো গণতন্ত্র ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। আজকে যেমনি দেখেন আপনারা একইভাবে মিলাতে পারবেন, সে সময় সকল পত্র পত্রিকা বন্ধ করে মাত্র 4টা পত্রিকা রাখা হয়েছিল। আমরা নিজেরা দেখেছি যে সে সময় এই ঢাকাতে সাংবাদিকরা নিজেদের বেঁচে থাকার জন্য এই সাংবাদিকদের আমরা নিজেরা হকারি করতে দেখেছি, ফুটপাতে বেঁচে থাকার জন্য। অর্থাৎ সে সময় কোনো সম্প্রদায়ের বা কোনো পেশার লোকজনই কিন্তু সে সময় তাদের জীবনও যেমনি নিরাপদ ছিল না, তাদের অর্থনৈতিক নিরাপত্তা ছিল না, সামাজিক নিরাপত্তা ছিল না,
এমনি একটি অবস্থায় গণতন্ত্রকে পার্মানেন্টলি বন্ধ করে দিয়ে একদল বাকশাল গঠন করা। তার মধ্যে দিয়ে সে সময় আমরা দেখতে পেলাম অনেকে মুক্ত রাজনীতির পরিবেশ যখন থাকলো না, তখন কিন্তু অনেকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেল, অস্ত্রের রাজনীতি শুরু হয়ে গেল। এইরকম একটা অবস্থায় যখন দেশ, তখনই কিন্তু এই খন্দকার মুশতাকের নেতৃত্বে সেই সময় শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তার পরিবারকে হত্যা করা হয়। এবং তার মধ্যে দিয়ে আর্মিতে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কু কাউন্টার কু শুরু হয়। তার পরবর্তী পর্যায়ে একের পর এক ঘটনার চূড়ান্ত পর্যায়ে এসে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সামনে সিটে চলে আসেন, তখন এই ৭৫ নভেম্বর মাসে প্রথম দিকে তখন তাকে গ্রেফতার করে হাউস অ্যারেস্ট করা হয়। তারপরে সেনাবাহিনীর মধ্যে যে বললাম বিশৃঙ্খলা, কু কাউন্টার কু চলতে থাকে। এক পর্যায়ে ৭ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী বিপ্লব বা জনতার বিপ্লব, যে নামে বলি না কেন, সেসব সংগঠিত। তার মধ্যে দিয়ে জিয়া রহমানকে মুক্ত করে এনে তখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পরবর্তী পর্যায়ে তিনি আসেন। প্রথমে তিনি নিজের সরাসরি প্রেসিডেন্ট হননি বা মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হননি, তিনি মার্শাল ল ঘোষণা করেন। এটা কিন্তু পরিষ্কার, তিনি মার্শাল ল দিয়ে ক্ষমতায় আসেন। মার্শাল ল কিন্তু এর আগেই ঘোষিত হচ্ছে, খন্দকার মুশতাকই করেছে। কিন্তু আজকে সমস্ত কিছু দায় অনেকে জিয়া রহমানের উপরে চাপানোর জন্য চেষ্টা করে। জিয়া রহমান কিন্তু জোর করে ক্ষমতায় আসে না, সেই সিপাহী জনতার সে আন্দোলনের মধ্য দিয়ে জিয়া রহমানকে মুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়। এবং বসার পরে এই দেশে, যে দেশে আমরা দেখেছি যে মানুষ না খেয়ে মারা গিয়েছে, বেওয়ারিশ লাশ হিসাবে তাকে দাফন করা হয়েছে, কবর থেকে মানুষের দাফনের জন্য যে কাপড় ব্যবহার করে, সেই কাফনের কাপড় মানুষ চুরি করেছে, সেই অবস্থা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ক্ষমতায় বসানোর পরে সেই দেশে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, সকল দলের রাজনীতি করার অধিকার তিনি দিয়েছেন। যে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছেন, 2 বছরের মাথায় সে দেশের মানুষকে খাইয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছেন। শিক্ষাঙ্গনে ডিসিপ্লিন ফিরিয়ে এনেছেন, সেনাবাহিনীতে ডিসিপ্লিন ফিরিয়ে এনেছেন, পুলিশ, সিভিল প্রশাসন, সব জায়গায় তিনি ডিসিপ্লিন ফিরিয়ে এনে বলা চলে যে আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে তিনি এগুচ্ছিলেন। দেশটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি এগিয়ে দিচ্ছিলেন। এই যে আজকে সেই সময়, যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে অনেক সাহায্য করেছে, কিন্তু তারপরও আজকে ভৌগোলিক পরিবেশগত কারণে যাতে ছোট ভাই বড় ভাই বলতে কিছু না থাকে, প্রভাব যাতে কেউ বিস্তার করতে না পারে, সেই কারণে এখানকার সবগুলো দেশকে নিয়ে তিনি সার্ক আঞ্চলিক একটি সেই সময় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তার মধ্যে দিয়ে সবার অধিকার যাতে সুরক্ষিত হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন। এবং পরবর্তী সময়ে দেশ নয়, শুধু বিদেশেও তার কর্মের মধ্য দিয়ে তিনি তার নেতৃত্বের গুণাবলী সেটা সারা বিশ্বের মানুষ জেনেছিল। সেটা সম্ভব হয়েছে তার সততার জন্য। যেটা যেমনি শেখ মুজিবুর রহমান সাহেব সে সময় বলেছিলেন, আমি কি করব, আমার চারপাশে চাটার দল সব চেটে বটে খেয়ে ফেলেন, যে অসহায়ত্ব প্রকাশ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু সে অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি দেশের একটা ডিসিপ্লিন ফিরিয়ে এনেছিলেন, দুর্নীতিকে বন্ধ করেছিলেন এবং মানুষের কষ্টের
যে পয়সা সেটা যাতে কেউ চুরি করতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। এবং সেই সময় যে বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠী একটা মনে হতো, যেটা জনগোষ্ঠীটা একটা বাংলাদেশের জন্য একটা দুঃস্বপ্ন, কিন্তু এই জনগোষ্ঠীকে তিনি কাজে রূপান্তরিত করেছিলেন, তাদের উপার্জনশীল করে তুলেছিলেন সারা পৃথিবীতে, অর্থাৎ মিডল ইস্ট সহ সারা পৃথিবীতে কিন্তু সেই সময় এই বাংলাদেশের মানুষ ছড়িয়ে পড়েছিল এবং সেখানে কর্মের সংস্থান হয়েছে। আজকে বাংলাদেশের সিংহভাগ টাকা যে বৈদেশিক থেকে যোগান হয় সেটা শুরু হয়েছিল কিন্তু সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছ থেকে। যে সমস্ত মিল ফ্যাক্টরি স্বাধীনতার পরে বন্ধ হয়ে গিয়েছে, স্বাধীনতার পরে জাতীয়করণের নামে আওয়ামী লীগ সেগুলোকে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় আসার পরে সেই সমস্ত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে তিনি চালু করেছিলেন, অনেকগুলোকে তিনি ব্যক্তিগত ফিরিয়ে দেওয়া শুরু করেছিলেন। এবং সেই সময় আপনারা জানেন যে আদমজি জুট মিল, যেটা পাকিস্তান আমলে বলা হতো একটা সোনালী আঁশ, স্বাধীনতার পরে আমাদের সেই পাট সম্পদকে আমরা নষ্ট করে ফেলেছিলাম। জিয়া রহমান ক্ষমতায় আসার পরে সেই আদমজি জুট মিলে প্রত্যেকটা মিল ফ্যাক্টরিতে এক শিফট চলে, কোথাও 2 শিফট চলে, তিনি কিন্তু 3 শিফটে সেখানে উৎপাদন দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানুষকে বুঝাতে সক্ষম হয়েছিলেন আমার দেশ, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার অর্থনীতিকে জোরদার করতে হবে, আমার কৃষিকে জোরদার করতে হবে, আমার শিল্পকে জোরদার করতে হবে, আমার শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে, আমার সংস্কৃতিকে জোরদার করতে হবে। অর্থাৎ সব সেক্টরে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে জিয়া রহমান তার ভূমিকা রাখেন নাই। অল্প সময়ের মধ্যে যেটা আজকে দেখেন যে 19 দফা যেটা দেয়া হচ্ছে, সেই 19 দফার মধ্যে সম্পূর্ণ একটা তার বলা চলে একটা কর্মসূচি সেখানে তিনি তুলে ধরেছিলেন যে কিভাবে এই দেশটাকে স্বয়ং সম্পূর্ণ করা যায়। তার সেই পরিকল্পনা মাফিক সেটা করেছিলেন এবং সেখানে প্রশাসনকে তিনি ঢেলে সাজিয়েছিলেন, সৎ মানুষকে তিনি জায়গা দিয়েছিলেন। নিজে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যারা বিরুদ্ধ শক্তি, তারাও কিন্তু জিয়া রহমানকে বলতে পারে না যে জিয়া রহমান কোথাও টাকা চুরি করেছে। অনেক সমালোচনা করে, কিন্তু দুর্নীতিবাদ ছিলেন এটা কিন্তু কেউ বলতে পারে না। একটা দেশের নেতৃত্বের জন্য এটাই কিন্তু একটা প্রধান একটা বিষয়, যে নিজে ভালো থাকবে তাহলে কিন্তু অন্যকে ভালো রাখা যায় বা সৎ রাখা যায়। এটাই হলো যুদ্ধের পরবর্তী সময় আপনি যেটা বললেন যে আজকের এই 50 বছর পরে, এই জন্যই বললি যে আজকে গণতন্ত্রটা এখন একটা সোনার হরিণ। যে আওয়ামী লীগের নেতৃত্বে সে সময় আমরা আন্দোলন করছি, তারাই যখন আবার রাষ্ট্র ক্ষমতায় আসছে, আবার তারাই যখন গণতন্ত্রটা হরণ করেছে, ভোটের অধিকার হরণ করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে আমাদেরকে কথা বলতে হবে। আজকেও সেই একই অবস্থা। আজকে গত 2-3টা নির্বাচন জনগণের কোনো অংশগ্রহণ নাই। দিনের ভোট রাত্রে হয়ে যায়, 30 তারিখের ভোট 29 তারিখে হয়ে যায়, অথচ তারা ঠিকই বলে বেড়ায় যে জনগণ দ্বারা তারা নাকি নির্বাচিত। অর্থাৎ এই দেশের প্রতিটা মানুষ জানে যে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়। আজকে এর জন্য স্বাধীনতার যতই তারা বলুক যে স্বাধীনতার পক্ষের শক্তি তারা বলে, আমরা বলবো যে স্বাধীনতার যে কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নকে তারা অঙ্কুরে বিনষ্ট করেছে। বরঞ্চ সেই স্বপ্নকে যদি কিছুটা বাস্তবায়ন
করে থাকেন বা করার দিকে এগিয়ে নিয়ে থাকেন। সেটা শুরু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারপরে করেছেন বেগম খালেদা। আজকে মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে করেছে? মুক্তিযুদ্ধের মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া করেছে। আজকে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদেরকে বলেন, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগানো, সেটা কে করেছে? জিয়া রহমান সাহেব করেছেন। এর জন্যই আজকে আওয়ামী লীগ দেশটাকে আবার বিভক্ত করে ফেলছে। যেটা বললাম, যুদ্ধের মধ্যে দিয়ে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, যুদ্ধের পরবর্তী সময় আওয়ামী লীগ ক্ষমতায় বসে সেই জাতীয় ঐক্যটাকে বিনষ্ট করেছে। আজকেও স্বাধীনতা এতগুলো বছর পরেও আজকে যখন জাতীয় ঐক্যবদ্ধ দরকার, যখন জাতীয় অনেক প্রশ্নে জাতীয় ঐক্যমত্য দরকার, ঠিক তখনই কিন্তু আওয়ামী লীগ আজকে জোর করে ক্ষমতায় থেকে তারা দেশটাকে সেদিকে নিতে যাচ্ছে না, বরঞ্চ উল্টো পথে তারা হচ্ছে। এই হলো অবস্থা। তো ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, সেই স্বাধীনতা তো আপনারা অর্জন করতে, সেই মর্যাদা আপনারা পাচ্ছেন। আপনারা কেন একটা নতুন করে একটা যুদ্ধের ডাক দিচ্ছেন না, যে মানুষের সকল চাওয়া পাওয়া পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনাদের দল থেকে আপনারা কেন তা করছেন না? করছি না এটা ঠিক না, আমরা তো করছি। না করলে আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ আমাদের কর্মীর বিরুদ্ধে মামলা কেন? আজকে শত শত আমাদের কর্মী গুম হয়েছে কেন? আমরা করছি বলেই তো হচ্ছে। আজকে প্রতিদিন সরকার প্রধান, সরকার দলের নেতারা আমার নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদিন সমালোচনা করে কথা বলছে। কি কারণে? কারণ তারা ভয় পায়। তারা বেগম খালেদা জিয়াকে ভয় পায়। সেই কারণে বেগম খালেদা জিয়াকে, আজকে তিনি অসুস্থ, তাকে চিকিৎসা করার জন্য তিনি বাইরে যাবেন, সেই সুযোগটুকু পর্যন্ত তারা দিতে ভয় পায়। অর্থাৎ বেগম খালেদা জিয়া মুক্ত হলে যদি একটা আন্দোলন শুরু হয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে নাই, আজকে তার কবর নিয়ে আজকে তারা রাজনীতি করছে। অর্থাৎ শহীদ জিয়া রহমানকে তারা ভয় পায়, নামটাকেই ভয় পায়। যদি বিএনপি, বর্তমানে আরেকটি বিতর্ক চলছে যে জেনারেল জিয়াউর রহমান নাকি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেননি। তো আপনি তো সে সময় যুদ্ধে ছিলেন, জিয়াউর রহমান সাহেবের ভূমিকা একসাথে যদি আপনি একটু ব্যক্ত করতেন আমাদের নতুন প্রজন্ম, তাহলে ইতিহাসটা ভালো করে জানবে। এইগুলো আসলে মানুষ কেউ বিশ্বাস করে না। আর এগুলো বলে বরঞ্চ তারা তাদের অবস্থানকেই তারা নড়বড়ে করছে। এখানে একটা কথা পরিষ্কার, যেমনি পাকিস্তানের অনেকে বলেন, ভারতের অনেকেও বলেন, আরো কেউ কেউ হয়তো বলেন 71 সালে ছিল এটা পাক ভারতের যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ ছিল না। এই জন্য বলতে চাই যে আজকে কি আওয়ামী লীগ সেটাই কি প্রতিষ্ঠা করতে চান কিনা? জিয়াউর রহমানকে যদি বাদ দিতে চান, তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস হবে না। স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণা আমরা বলি ঘোষণা করছেন, আর আওয়ামী লীগ বলে পাঠ করছেন। যেটাই বলি তিনি তো করছেন। সেই ইতিহাসটা যদি বাদ দেওয়া হয়, তাহলে কি মুক্তিযুদ্ধের ইতিহাসটা হবে? জিয়াউর রহমান সাহেব একটা সেক্টর কমান্ডার ছিলেন, একটা ফোর্স কমান্ডার ছিলেন। এবং জিয়াউর রহমান সাহেব যে কত জায়গায় যুদ্ধ করেছেন সেগুলো তো মুক্তিযুদ্ধের ইতিহাসই আছে। সেই ঘটনাবলীগুলো যদি বাদ দেওয়া হয়, তাহলে কি মুক্তিযুদ্ধের ইতিহাস হবে? সেটা মুক্তিযুদ্ধের ইতিহাস হবে। বরঞ্চ আমি প্রথমে যেটা বললাম, তাহলে সেটাকেই প্রতিষ্ঠিত করা হবে। তাহলে কোথায় যায়? আমরা যদি যারা এত স্বপ্ন নিয়ে এত ত্যাগ করে আজকে যারা লক্ষ লক্ষ যারা শহীদ হয়েছে, আমাদের মা বোন যারা তাদের ইজ্জত দিয়েছে, আজকে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি এইরকম বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়, আজকে জেড ফোর্সে যারা ছিলেন, আজকে সেক্টরে জিয়া রহমান সাহেবের সাথে সেক্টরে যারা যুদ্ধ করেছে, যারা শহীদ হয়েছেন, তাহলে এটা তাদের প্রতি কি কটাক্ষ করা হয় না সম্মান দেখানো হয়? এই জন্যই বললাম যে এগুলো করে আছে সস্তা রাজনীতি। আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে
সস্তা রাজনীতি করা ঠিক না। এই কারণেই দেখেন এই 50 বছর পরে আমরা বিএনপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জনগণের সামনে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধের ইতিহাসটা শুধু কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, সার্বজনীন। সার্বজনীন, এটা সব দল, সব জনগণ, কিছু সংখ্যক রাজাকার আলবদর আলসাম ছাড়া আজকে সবার অংশগ্রহণ আছে এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। কাজে এখানে কাউকে খাটো করে আজকে শুধু জিয়া রহমান সাহেব কথা বলেন কেন? আজকে কি আওয়ামী লীগ স্বীকার করে যে আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা সেই ডাকসুর বিল্ডিং কলা ভবনের উপরে উত্তোলন করেছিলেন? আজকে কি আওয়ামী লীগ স্বীকার করে যে আজকের পল্টন ময়দানে শাহজাহান সিরাজ স্বাধীনতা ইস্তেহার পাঠ করেছিলেন? আজকে কি এগুলো স্বীকার করে তারা? ইভেন মুক্তিযুদ্ধ চলাকালে যে অস্থায়ী সরকার তাজউদ্দিন সাহেব যে প্রধানমন্ত্রী ছিলেন, কিছুদিন আগে তার জন্মদিন চলে গেল, কোথায় আওয়ামী লীগ কি একবারের জন্য তাজউদ্দিন সাহেবকে স্মরণ করেছে? স্মরণ করেন নাই। অর্থাৎ তারা শুধুমাত্র এক ব্যক্তি, এক দল ছাড়া আর কাউকে কোনো শেয়ার দিতে চান না, কাউকেই না। আর যেই তাদের পক্ষে কথা বলবে না, একে খন্দকার সাহেব একটা ব্যক্তি ছিলেন যিনি মুক্তিযুদ্ধকালীন সেসব কমান্ডার ছিলেন, প্লাস যখন পাকিস্তান আর্মি যখন সারেন্ডার করে সেখানে তিনি উপস্থিত ছিলেন। আজকে তিনি যখন সত্য কথা বলেছেন জিয়া রহমান সাহেব সম্পর্কে, তখন কিন্তু তিনি আর আওয়ামী লীগ করতে পারেননি। আজকের বঙ্গবীর কাদের সিদ্দিকী, আজকে তাকে কতটুকু তারা মূল্যায়ন করে? আজকে মেজর জলিল যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যে একমাত্র সেক্টর কমান্ডার যিনি তার সেই সম্মান পান নাই, আজকে তাকে কি তারা স্বীকার করে? অর্থাৎ আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগের না করলে বা আওয়ামী লীগের যুদ্ধে বলেই সে আর মুক্তিযোদ্ধা না। অর্থাৎ তারা একটা যুদ্ধটাকে তারা একটা দলীয়করণ, সবকিছু যেমনি দলীয়করণ করে, আজকে যুদ্ধটাকেও তারা দলীয়করণ করতে চায়। তারা অন্য কারো অবদানকে তারা সেখানে স্বীকার করতে চায় না, যার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তারা খণ্ডিত বিখণ্ডিত করার চেষ্টা করছে। কিন্তু এটা কখনোই হবার নয়। যখন আরো 10 বছর, আরো 20 বছর, আরো 50 বছর যাবে, তখন স্বাভাবিকভাবেই আজকে এটাও আবার ওইটাও যেমনি ঠিক সেই সময় সেই ইতিহাস প্রমাণিত হবে। আবার এটাও ঠিক যে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, দেখা যায় আমাদের অনেকের অবদানকেই অনেক জায়গায় অস্বীকার করা হয় শুধুমাত্র সে আওয়ামী লীগ করে না বলে। এবং এই বিষয়গুলো কোনোভাবেই দেশের জন্য, একটা স্বাধীন দেশের জন্য, একটা মুক্তিযুদ্ধের জন্য একটা বিরল। দেখেন পৃথিবীতে কয়টা দেশ আছে যে সশস্ত্র যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে? আজকে সেইরকম একটা দেশ আমরা, সেরকম একটা জাতি আমরা। আজকে আমরা কিভাবে আজকে আমাদের সেই বীর যারা, তাদেরকে আমরা ছোট করার জন্য, শুধুমাত্র নিজেদের স্বার্থে ছোট করার জন্য আমরা চেষ্টা করছি। এতে কি মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই আমরা ছোট করছি না? থেকে আমরা নিজে ছোট করছি না? সেই কারণে এই পথ থেকে আওয়ামী লীগ সরে আসবেন, এটাই আমরা আশা করি। এটা করে কখনো সত্যিকার ইতিহাস, দেখেন জিয়া রহমান সাহেব কত আগে শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, কিন্তু নাই। কিন্তু তারপরও বাংলাদেশে কিন্তু এখনো জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কি কারণে? তার কর্মের মধ্য দিয়ে সেই বিষয়গুলো আজকে সবার মনে রাখা দরকার। কাউকেই বেশি খাটো করতে যাওয়া উচিত না, আবার কাউকে বেশি অতিমাত্রায় উঁচু করাটাও ঠিক না। যার যতটুকু অবদান আছে, আমরা তো বলেছি, হ্যাঁ আওয়ামী লীগের যতটুকু অবদান আছে অবশ্যই আমরা সেটা দিতে চাই, কিন্তু আপনি যদি আমার অবদানটাকে স্বীকার না করেন, তাহলে আমি আপনার অবদানটাকেও স্বীকার করবো না, তখন কিন্তু ক্ষতিগ্রস্ততা আওয়ামী লীগই হয়। সেই কারণে বললাম যে আজকে এই মুক্তিযুদ্ধের প্রশ্নে, মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রশ্নে আজকে যে সমস্ত ভ্রান্ত কথা বলা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, এই পথ থেকে আওয়ামী লীগ সরে আসবেন। অন্তত এই দেশের যারা মুক্তিযুদ্ধ করেছেন, আজকে মুক্তিযোদ্ধারা কিন্তু সেটাই মনে করে।
অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান কথা বলেছেন, জনগণ উপকৃত হবে আমি আশা করছি। আমার আরেকটি যে প্রশ্ন, যে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের যে অবস্থা চলছে, এতে কি আপনি হতাশ নাকি আপনি আশাবাদী? একই সঙ্গে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে অনেকেরই মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, বিশেষ করে ইদানিং দেখা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তার উপরে চড়া হয়ে যাচ্ছে সরকার পক্ষের লোক। বিশেষ করে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন এবং আওয়ামী লীগের লোক তার উপরে চড়া হয়েছে। তো এই যে মানুষের কথা বলার যে স্বাধীনতা হরণ হচ্ছে এই বর্তমান বাংলাদেশ, এই ব্যাপারটি যদি আপনি মানে আপনি কি মনে করেন এই বর্তমান পরিস্থিতিটাকে নিয়ে আপনি কি ভাবছেন? এটা যদি আপনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন দল বিভিন্ন শাসকদের ইতিহাস যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন অনেক গণতান্ত্রিক দলও কিন্তু পরবর্তী পর্যায়ে একটা ফ্যাসিস্ট দলে রূপান্তরিত হয়েছে। যখন জনবিচ্ছিন্ন হয়ে যায়, যখন মানুষের প্রতি আস্থা থাকে না, মানুষও যখন তাদেরকে আস্থায় নেয় না, তখনই কিন্তু জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সেই সমস্ত দল, সেই ফ্যাসিস্টরা তখন মানুষের কণ্ঠ রোধ করতে চায়। যেমনি ভাবে পাকিস্তানিরা আমাদের কণ্ঠ রোধ করতে চেয়েছিল, যেমনি ভাবে বাংলাদেশে অতীতে অনেকেই এই আওয়ামী লীগ অতীতেও কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। সেই কারণে বলবো যে আজকের এমন একটা দেশে আমরা আছি, যে আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্রের মতো দেশে একটা ডেমোক্রেটিক দেশ, সেখানে আজকে শুধুমাত্র একটা প্রশ্ন করার কারণে তাকে কি করা আছে। বাংলাদেশে দেখেন না, বাংলাদেশে কত সাংবাদিক আছে যাদেরকে গুম করা হয়েছে, কত সাংবাদিক আছে আজকে দেশে থাকতে পারছে না, লিখতে পারে না, কথা বলতে পারে না, এবং একের পর এক নতুন আইন করা হচ্ছে তাদেরকে কিভাবে দমন করা যায়। অর্থাৎ ভয়টা কোথায়? ভয়টা হলো যে ওইখানে যদি আমি জনগণের পক্ষে থাকি, জনগণের পক্ষে কাজ করি, তাহলে আমাকে জোর করে আইন করে টিকে থাকতে হবে কেন? জনগণই তো আমাকে ক্ষমতায় নেবে। দেখেন, এর জন্য তো যে আজকের নির্বাচনের কথা আমরা বারবার বলেছি, যে নির্বাচনের ব্যবস্থাটা বাংলাদেশে এমন অবস্থা যে এখন আর সরকারি দলের উপরে কোনো কারো বিশ্বাস নেই। এক সময় সেই 90 সালে এরশাদ সাহেবকে সরানো হয়েছিল কি কারণে? অর্থাৎ কোন দলীয় সরকার ক্ষমতায় থাকলে সেখানে মানুষ ভোট দিতে পারে না বা প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। সেই কারণে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট, এই আওয়ামী লীগ, এই জামাত, তারা কিন্তু সে সময় কেয়ারটেকার গভর্নমেন্ট শুরু করেছে। আজকে অনেকে বেগম খালেদা জিয়াকে 96 নির্বাচনের জন্য দায়ী করেন, সমালোচনা করেন, কিন্তু আমি বলবো যে বেগম খালেদা জিয়া সেই নির্বাচনের জন্য আজীবন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কারণ হলো এটাই যে দেখেন 96 নির্বাচনে ঠিক এমনি ভাবে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন, আজকের সরকারের চেয়ে অনেক ভালোভাবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার পরেও তার যে ক্ষমতার লোভ নাই, চিন্তা করে দেখেন যে একটা দল ক্ষমতায় আসছে, আসার পরে সেই দলই এই কেয়ারটেকার বিল এনে পাশ করে ক্ষমতা ছেড়ে দিয়ে তারপর আবার নির্বাচন করে বিরোধী দলের আসনে বসে। অর্থাৎ কতটুকু ডেমোক্রেটিক হলে সেটা করতে পারে, সেটা বেগম খালেদা জিয়া সেটা প্রমাণ করেছে। পাশাপাশি আজকে যিনি আওয়ামী লীগ প্রধান, আজকে যারা ক্ষমতায় জোর করে আছেন, তারা কি করেছে? তারা জোর করে, যে বললাম, দিনের ভোট রাত্রে করেছেন, 30 তারিখের ভোট 29 তারিখে করেছেন, করে জোর করে প্রশাসন দিয়ে তারা ভোট করে আজকে ক্ষমতায় আছে। অথচ তারা তাদেরকে নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করছেন, ডেমোক্রেট বলে দাবি করছেন, যেহেতু তাদের নিজেদের উপর আস্থা নাই। এবং গত 1 যুগ ধরে
এমন অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছেন যে আজকে তারা বিরোধী দলে যেতে পর্যন্ত ভয় পায়, ক্ষমতার বাইরে যেতে তারা ভয় পায়। কারণ তারা মনেই করেন যে আজকের এই প্রশাসন পুলিশ বেষ্টিত হয়ে যতক্ষণ তারা আছেন ততক্ষণই তারা আছেন, এর বাইরে এই পুলিশ বেষ্টনীর বাইরে গেলে আর তারা ভালো থাকতে পারবেন না। অর্থাৎ তারা এত অপকর্ম করেছে, আজকে বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় তারা জেলে নিয়েছে। অথচ এই সরকারের দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে আজকে ওই সাংবাদিকের আমেরিকাতে তার প্রশ্নটা কি, তার অপরাধটা কি ছিল? যে আজকের এই ধরনের একটা প্যান্ডামিক যখন সারা পৃথিবীতে, তখন বহু রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এত লটবহর নিয়ে আজকে জাতিসংঘে আসেননি। উনি বলেছিলেন তাই আমাদের এত লোক কেন নিয়ে আসছেন, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন করছে যে ওইখানে একটা বেঞ্চ উদ্বোধন করাইলেন ওনাকে দিয়া, বা একটা গাছে পানি দেওয়ালেন, এটার জন্য এটাতে আমাদের কি প্রাপ্তি হলো? এইটুকু সহ্য তারা করতে পারলেন। অথচ আপনারা জানেন যে আপনারা ইউকে তে বসবাস করেন, যারা আমেরিকায় আছে আমেরিকায় বসবাস করে, দেখেন ট্রাম্প এত কিছু করেছে, জোর করে ক্ষমতায় থাকতে চাইছে, কিন্তু তারপরও দেখেন ইলেকশনের সময় নিউ ইয়র্কে একটি পার্কে উলঙ্গ অবস্থায় ট্রাম্পের একটা মূর্তি সেখানে বাড়িয়ে পার্কের মধ্যে রাখা হয়েছিল। তার জন্য কিন্তু কোনো সাংবাদিককে বা কোনো ব্যক্তিকে কিন্তু ধরে ফাঁসি দেওয়া হয় না, তাকে জেলে দেওয়া হয় না। অনেকে অনেক সমালোচনা করেছেন। এবং আপনাদের ইউকে তেও দেখছেন কখন কোন মন্ত্রী তার রিজাইন করে ফেলে শুধুমাত্র একটা অপরাধের জন্য বা একটা সমালোচনার কারণে। আর আমাদের এখানে কোনো সমালোচনাই করা যাবে, কোনো কথাই বলা যাবে না। তাহলে ডেমোক্রেসিটা কোথায়? আর তারা বলে যে ডেমোক্রেসি, তাহলে তো বলেছে, তাহলে আজকে তারা রাজতন্ত্র ডিক্লেয়ার করে দেখ যে না, এখানে কোনো ডেমোক্রেসি নাই, এখানে কোনো ভোট দরকার নাই, এখানে মানুষের ভোট দেওয়ার জন্য সেন্টারে যাওয়া দরকার নাই। আজকে এই কোটি কোটি টাকা খরচ করে, জনগণের টাকা খরচ করে আজকে ভোটের নামে এই প্রহসন করার তো কোনো মানে হয় না। এই জন্য আপনি বলেছেন যে আজকের এই অবস্থায় আমাকে বলেছেন আমি হতাশ কিনা, আশাবাদী কিনা। একটা হলো যে এই দেশটাকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। স্বাভাবিকভাবে আজকে স্বাধীনতার 50 বছর পরে যখন আবার সেই ভোটের অধিকারের জন্য আমাকে লড়াই করতে হয়, ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়, মানুষ একটা ভোট দিবে সেটার জন্য সংগ্রাম করতে হয়, তত স্বাভাবিকভাবেই একটা মুক্তিযোদ্ধা হিসেবে আমার অনেকটা বিষাদের। পাশাপাশি আমি আশাবাদী এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। শত চেষ্টা করলেও এই দেশের মানুষকে কিছুদিনের জন্য হয়তো তারা দবিয়ে রাখতে পারবে, কিন্তু বেশি দিনের জন্য পারবে না। অবশ্যই এই দেশের মানুষ প্রতিবাদী। এই দেশের মানুষের মন যেমনি নরম, যেমনি দেখবেন যে বৃষ্টি যখন হয় আঠালো মাটি, সেই মাটিটা খুব নরম হয়ে যায়, পায়ের দাগ পড়ে যায়। আবার যখন সেটা চৈত্র মাসে যখন সেটা শুকিয়ে যায় তখন কিন্তু সেটা আবার কঠোর হয়ে যায়, সেখানে উষ্টা খেলে কিন্তু পা দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। এই দেশের মানুষের মন যেমনি নরম ঠিক তেমনি কঠিন। এই কারণে আমরা বিশ্বাস করি যে আজকে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন, এই দেশের মানুষের উপর জোর জুলুম চলতেছে, এটা আর এই দেশের মানুষ সহ্য করবে না। আগামী নির্বাচনের আগে অবশ্যই তাকে ক্ষমতা ছেড়েই নির্বাচন করতে হবে। কোনো অবস্থাতেই এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, এবং সেটার জন্য সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে, যেমনিভাবে গণতন্ত্রকে আমরা ফিরিয়ে এনেছিলাম ঠিক তেমনি ভাবে ভোটের অধিকারটা আমরা ফিরিয়ে এনেছিলাম, ঠিক তেমনি ভাবে আন্দোলন করে আবার সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেই কারণে অন্তত আমি আশা। অনেক ধন্যবাদ, আপনাদের সফলতা কামনা করছি। আমাদের অনলাইনে অনেক দর্শক শ্রোতা রয়েছেন, আমরা ওনাদের একটু দেখে আসি। অনেকেই দেখছেন, রয়েছেন সাইফ আহমেদ সৈয়দ, ধন্যবাদ আপনাকে। এমডি আফাজউদ্দিন, ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল প্রিয় মানুষগুলোর জন্য। রাহাজুল ইসলাম রাহাত লিখেছেন, মঞ্জুর হক লিখেছেন
ফাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম ভাইকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর অনেকে লিখেছেন, একজন লিখেছেন আপনার কমেন্ট গুলো পড়া উচিত। আপনার কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, আমি দেখে পড়ে দিতাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। অনেকে আপনাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে, যদিও লাইভের কমেন্ট গুলো পড়ে চলে যায়, আমি দেখতে পাই না আগের গুলা। অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, অনেকেই দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের অতিথি আপনাদের জন্য অনেক ভালো বক্তব্য রাখছেন, আপনারা আশা করি অনেক কিছু জানতে পারছেন। জনাব সালাম সাহেব, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, এগুলি কি স্বাধীনতা যুদ্ধের পর আপনাদের লক্ষ্য ছিল যে এমন একটা কিছু হবে যেখানে ইসলাম ধর্মের কোনো ভূমিকাই থাকবে না এবং ভারতের মতো একটা ধর্মহীন রাষ্ট্রের মতো চলবে বাংলাদেশ? এই ব্যাপারে আপনার কি অভিমত? আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? এখানে যে কথাটা আপনি বুঝতে পারছেন, আপনি যেটা বলতে চাচ্ছেন, যে কথাটা আমি প্রথমেই বলেছি, অর্থাৎ আমরা কেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, মূল বিষয়টাই তো ছিল যে তারা আমার ভাষার উপরে আঘাত আনছে, আমার মায়ের ভাষা সেটার উপর যখন আঘাত আনছে সেখান থেকে শুরু। তারপর হলো যে আজকের গণতন্ত্র অধিকার, গণতান্ত্রিক অধিকার আমাকে দেয়নি, আমার ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, তাই না? এবং চূড়ান্ত পর্যায়ে আজকের এই আওয়ামী লীগ যেটা বলে, আওয়ামী লীগের 7ই মার্চের সেই সময় ভাষণটা কি ছিল আপনি যদি সেটা দেখেন, সেখানে কি ছিল? সেখানে কিন্তু মূল প্রতিপাদ্যটাই ছিল জনগণের ভোটে আমি নির্বাচিত, কাজেই নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্টারদের হাতে ক্ষমতা অর্পণ করা হোক, এবং আমাদের এখানে ব্যভিচারে যে সমস্ত গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে, তার বিচারের ব্যবস্থা করা হোক, সেনাবাহিনী ব্যারেকে ফিরে যা। অর্থাৎ মূল প্রতিপাদ্যটাই ছিল কিন্তু ভোট, অর্থাৎ আমি ভোটের অধিকারটার জন্য, তাই না, চূড়ান্ত পর্যায়ে আমাকে যুদ্ধ করতে হয়েছে আমার রাইটের জন্য। কাজেই মূল বিষয়টাই ছিল সেখানে মানুষের মৌলিক অধিকার, সাম্য, কোনো বৈষম্য থাকবে না, আমার সাম্য থাকবে, সবার সমান অধিকার থাকবে। যেটা আমি বলেছি যে সেই সময় তো আমি স্বপ্ন দেখতাম যে দেশ স্বাধীন হবে, পল্টন ময়দানে আর সবার দরকার হবে না, ঢাকা রাজপথে মিছিলে আর গুলি হবে, অর্থাৎ আমার দেশ আমি চালাবো, সেখানে তার অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থাকবে না। এটাই তো ছিল। আজকে সমাজতন্ত্রের কথা বলেন, ধর্ম নিরপেক্ষ কথা বলেন, এটা তো আওয়ামী লীগের এজেন্ডা। আওয়ামী লীগ তো একটা সমাজতান্ত্রিক দল না। একটা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেটা বললাম যে স্বাধীনতার পরে আওয়ামী লীগ সকল মিল ফ্যাক্টরিকে জাতীয়করণ করে ফেলে, কিন্তু জাতীয়করণ করলে, রাষ্ট্রীয়করণ করলে সেটা যে রাষ্ট্রের সম্পদ হবে, কিন্তু সেটা হয় নাই। সেখানে যাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বসাইছে তিনি তো সেখানকার সেই মিল ফ্যাক্টরি নাট বল্টু পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলেছে। সেটা তো অর্থাৎ সমাজতান্ত্রিক একটা দেশের জন্য সমাজতান্ত্রিক যে শক্তি দরকার সেটা তো আওয়ামী লীগ না, কাজেই সেটা ব্যর্থতায় রূপান্তরিত হবে। আজকে গণতন্ত্রটাই তারা শেষ করে দিয়েছে, গণতন্ত্র ছিল। আজকে আর ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বলতে কি, এখানে যেটা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, যখন আপনাদের মনে থাকার কথা স্বাধীনতার পরে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বললেন আজকে থেকে সবাই তোরা বাঙালি হয়ে যায়, তখন কিন্তু পার্বত্য চট্টগ্রামের তৎকালীন নির্বাচিত প্রতিনিধি উপেন্দ্রলাল চাকমা তিনি কিন্তু সেটা বিরোধিতা করলেন যে না, আমি তো বাঙালি না, আমি তো চাকমা, আরেকজন হলো লালমা। অর্থাৎ বিভিন্ন উপজাতি এখানে বিভক্ত, এখানে মুসলমান আছে, এখানে হিন্দু আছে, এখানে খ্রিস্টান আছে, এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আছে। এই কারণে সেখান থেকেই কিন্তু একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। এই পার্বত্য চট্টগ্রামে তখনই কিন্তু
সেই অস্ত্রের রাজনীতি শুরু হয়ে গেল। এই জায়গায় সাফল্যটা দেখেন জিয়াউর রহমান সাহেবের। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পরে সেখানেই তিনি জাতিকে ঐক্যবদ্ধ করলেন। কিভাবে ঐক্যবদ্ধ করলেন? যে না, এখানে বাঙালি আছে, এখানে লার্মা আছে, এখানে বিভিন্ন পর্যায়ের লোকজন এখানে আছে, বিভিন্ন গোত্রের লোকজন এখানে আছে, এখানে বিভিন্ন ধর্মের লোকজন আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে। আমাদের সবার একটা পরিচয়, সেটা হলো আমরা বাংলাদেশি। যে যে ধর্মেরই হই না কেন, যে গোত্রেরই হই না কেন, যে আজকের আমি উপজাতি যেটারই হই না কেন, আমরা সবাই বাংলাদেশি। এটা করে হোল জাতিটাকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে তারা যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, এটা কি ব্যাখ্যা তারা দিতে পারে? যে আজকে পশ্চিমবঙ্গে যারা বাঙালি আছে, পৃথিবীর আরো অন্যান্য দেশে যে সমস্ত বাঙালি আছে, তাহলে তাদের কি অবস্থা? আজকে আরব দেশে আজকে কি সব আরব কি এক হয়ে গেছে? আজকে তাহলে একটাই দেশ হয়ে যেত সেখানে, তাই না? কাজেই এটা হলো তারা সে সময় একটা মুখরোচক স্লোগান দিয়ে, যেটা এখনো কি কার্যত তারা সেটা বিশ্বাস করে। আজকে যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আজকে মন্ত্রী বা প্রধানমন্ত্রী যারা সফর করেন, সেখানে তার জাতীয়তাবাদটা কি লেখে? জাতীয়তাবাদটা লেখতে হয় সেখানে বাংলাদেশি, তাই না? কিন্তু তারা মুখে বলে আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আজকে ধর্ম নিরপেক্ষতার জন্য যে কথাটা বলে, আজকে তারা মুখে যে কথাটা বলে, কার্যত কি তারা সংবিধানে সেটাকে আনতে পেরেছে বা এনেছেন? আনেন তো নাই। কারণ এই দেশে যখন, অর্থাৎ তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য যখন মাথায় হেজাব পরার তখন হেজাব পরবে, যখন আবার হাতে অস্ত্র নেয়ার তখন অস্ত্র নেবে, যখন মাথায় হেজাব পরবে, যখন টুপিকে ব্যবহার করা, ইসলামকে ব্যবহার করা, সে সময় সেটাকে ব্যবহার করবে। আবার যখন উল্টা দিকে যখন দরকার, তখন ইসলামকে ক্র্যাশ করার জন্য যা করা দরকার আবার সেটা তারা করবে। অর্থাৎ এটাকে জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা এগুলো করছে। বিএনপি আজকে সেই রাজনীতিতে বিশ্বাস করে না। আরেকটা হলো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। এটা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু গোঁড়া না, কট্টর না। তাহলে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ করি, তাহলে কিন্তু ওই অবস্থায় সবাই আমাদেরকে সাহায্য করতো না, সমর্থন করতো না। ওই সময় কিন্তু পাকিস্তান বলতো ইসলাম গেল, পাকিস্তানিরা বলতো সে সময়। কিন্তু বাংলাদেশের মানুষ যারা আছে, তারা কিন্তু ওই যে বললাম যে সবাই ধর্মীয়, তাদের ভাববোধটা আছে, কিন্তু কট্টর না। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলমান যত সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকে, বহু কম দেশে আছে। আমার প্রতিবেশী রাষ্ট্র সেটা নাই। আমাদের দেশে আজকে কিন্তু সেই ধরনের রায়টের মতো হয় না, হিন্দু মুসলিম নিয়ে সেরকম রায়ট হয় না, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কিন্তু হয়। এই কারণে বললাম যে আজকে এই ধর্ম নিরপেক্ষতার এটা হলো একটা সস্তা, তারা স্লোগান দিয়ে আজকে বিদেশিদের খুশি করতে চায় এবং অন্য এখানে তাদের চিন্তা আছে, কিন্তু সাধারণ মানুষকে তারা ঠকাতে চায়। এটাই হলো মূল কথা। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, অনেকে অনেক কিছু জেনেছে। দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আপনি অসুস্থ, আমি তারপরেও আপনাকে অনেক প্রশ্ন করে ফেলেছি। আমার আরো অনেক প্রশ্ন ছিল, আমি তা করছি না। আমি শেষ পর্যায়ে আপনার কাছে একটি শেষ প্রশ্ন রাখছি যে আপনার দল বিএনপি কে নিয়ে মাঠের রাজনীতিতে আপনি যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তো এর সফলতা কতটা আশা করছেন এবং আপনার দলনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা কতখানি আশাবাদী, কতটুকু সফলতা আশা করছেন? আমরা বিএনপি রাজনীতি করে দেশের জন্য। বিএনপির জন্মটা হলো কেন? আওয়ামী লীগ ব্যর্থ হইলো, তার জন্য একটু বিএনপির জন্ম হলো, এবং যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানেই বিএনপি সার্থক হয়েছে। কাজে এখনো একটা কথা মনে রাখবেন, যারা
মনে করে যে বিএনপি ক্রাইসিস। বিএনপি ক্রাইসিস হলো এটাই যে আমার নেত্রী জেলে আছে, আমার নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, আমার নেতা তারেক রহমানকে আজকে তারা সহ্য করতে পারতেছে না, তিনি দেশে আসতে পারছে না। এটা হলো বিএনপির সংকট। কিন্তু মূলত দেশটা সংকটে আছে। বিএনপির সংকটের চেয়ে বেশি হলো দেশটা সংকটে আছে। আজকে গণতন্ত্রটা সংকটে আছে, মানুষের ভোটের অধিকারটা সংকটে আছে, মানুষের মৌলিক অধিকারটা আজকে সংকটে আছে। আজকে বিচার ব্যবস্থাকে আজকে ভেঙে ফেলা হয়েছে, সেখানে সংকট। আজকে সাংবাদিক আপনারা যারা, আপনাদের লেখার অধিকার নাই, বলার অধিকার নাই, সংকট কিন্তু আজকে সেখানে। কাজেই দেশটা আজকে সংকটে আছে, দেশটা সংকটে আছে। আমার সীমান্তে যখন আমার ফেলানি লাশ কাঁটাতারে ঝুলে থাকে, তখন কিন্তু প্রতিবাদ করার মতো সাহস তারা পায় না। আজকে আমার দেশে আজকের সেই রোহিঙ্গারা যেভাবে এই দেশে এসেছে এবং এই দেশে পার্মানেন্টলি থাকার মতো একটা ব্যবস্থা হচ্ছে, এবং আমাদের এই দেশ থেকে তাদের দেশে আমরা ফিরিয়ে দিতে পারছি না, সেখানে আমার পররাষ্ট্রনীতি ব্যর্থ হচ্ছে। সেটা হলো সংকট, যে আমি সাহসের সাথে আমার প্রতিবেশীদের সাথে আমার সমস্যার কথা তুলে ধরতে পারছি না এবং তাদেরকে সেটা বাধ্য করতে পারছি না। সেটা হলো সংকট। কাজে বিএনপি সংকটটা দেশটা সংকটে আছে, আর গণতন্ত্র মানুষের ভোটের অধিকার সংকটে আছে। তাই বিএনপির আমরা যারা করি, আমরা অবশ্যই বিশ্বাস করি এবং আশা করি যে এই সংকটকে মোকাবেলা করে এখান থেকে উত্তরণ করে অবশ্যই এই দেশে আগে যেমনি ভাবে এই বিএনপি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে, ঠিক যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, সমস্ত কিছুতে ডিসিপ্লিন ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ঠিক তেমনি ভাবে আবার যখন গণতন্ত্র হোঁচট খেয়েছিল, বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন, পার্লামেন্টে ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আজকেও আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, মানুষের ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনবো, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনবো, মানুষ যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা ফিরিয়ে আনবো। সেটার জন্য বিএনপি অনেক রক্ত দিয়েছে, প্রয়োজনে আরো রক্ত দেবে, তারপরে সেই অবস্থাটা আমরা ফিরিয়ে আনবো। তার আগে অবশ্যই আমরা বলবো যে এখনো সময় আছে। আজকের এই সরকার আগামী নির্বাচন যাতে কোনোভাবেই আবার সে একই ধাঁচে তারা করতে না চান, চেষ্টা না করেন। এখনো সময় আছে। জনগণ কি চায়, ইতিহাস কি বলে, ইতিহাসের দিকে তারা যাতে একটু তাকিয়ে দেখে, অতীতের দিকে যাতে তারা তাকিয়ে দেখে যে কোন ফ্যাসিস্ট জোর করে ক্ষমতায় থাকতে পেরেছে কিনা, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে কেউ ভালোভাবে থাকতে পেরেছে কিনা, সেই দিকে যেন তাকিয়ে দেখে। তাহলে আজকে গণতন্ত্রটা আবার ফিরে আসবে, এবং এই গণতন্ত্র ফিরে আসলে শুধুমাত্র গণতন্ত্রের জন্য বেনিফিট শুধুমাত্র বিএনপির হবে না, আজকে আওয়ামী লীগের জন্য গণতন্ত্র দরকার, সবার জন্য গণতন্ত্র দরকার। কাজে দেশটাকে আরো অন্যদিকে ঠেলে না দিয়ে আমরা আশা করব যে আগামী নির্বাচনের আগে যত তাড়াতাড়ি সম্ভব তারা পদত্যাগ করে, সেটা কেয়ারটেকার গভর্নমেন্টের নামে হোক বা যে কোনো সরকারের নামে হোক, সেই সরকারের কাছে তারা ক্ষমতা অর্পণ করবে এবং সেই সরকারের নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনে দেশের মানুষের ভোট দিয়ে তার প্রতিনিধি তারা নির্বাচিত করবে। সেই প্রশ্নে, সেই পথে আওয়ামী লীগ যতটুকু অন্তরায় হয়েছে সেখান থেকে আওয়ামী লীগ সরে দাঁড়াবে। যদি সরে না দাঁড়ায় তাহলে এই জনগণের আন্দোলনের মুখেই তার পতন অবশ্যই হবে। অনেক ধন্যবাদ। আমাদের দর্শক শ্রোতারা অনেক উপকৃত হয়েছেন আপনার কথার মাধ্যমে। দর্শক শ্রোতা, আমরাও আপনার সাথে একই আশাবাদ ব্যক্ত করছি। জনাব তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের ভোটের অধিকার ফিরে আসুক, আপনার নেত্রী সুস্থ হয়ে সকল প্রকার সুবিধা
যেন উনি পায়, ওনার যোগ্যতা অনুযায়ী, ওনার দায়িত্ব অনুযায়ী উনি যেন সবকিছু পালন করতে পারে। আপনাদের আন্দোলনের মাধ্যমে সেটা ফিরে আসুক, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ মুহূর্তে কিছু বলে আমরা বিদায় নিব। তারপর আমি ধন্যবাদ জানাতে চাই আজকে অগণিত দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান দেখলেন এবং শুনলেন। আমি আশা করব যে আপনারা দেশের সম্পর্কে সবাই চিন্তা করেন, দেশকে সবাই ভালোবাসেন, যে দেশে আছেন যে প্রবাসে আছেন সবাই অন্তত দেশে একটা ভালো অবস্থা ফিরে আসুক। যে কারণে আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলাম সেই স্বপ্নটা বাস্তবায়িত হোক। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যাতে আর মায়ের বুক খালি না হয়, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যাতে আর রাজপথে রক্ত না ঝরে, সেটার জন্য সেই শুভবুদ্ধির উদয় হবে আজকের সরকারের। আর যদি না হয় তাহলে আমরা আশা করব সারা দেশের মানুষ যারা আজকে দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাই সম্মিলিতভাবে আজকে একটাই কথা বলতে হবে, এনাফ ইজ এনাফ। আজকের এই সরকার আজকে সবকিছু শেষ করে দিয়েছে, কাজে তাকে ক্ষমতা ছাড়তে হবে এবং ক্ষমতা ছেড়েই তাকে নির্বাচনে আসতে হবে। সেই পরিবেশ যাতে আমরা সবাই মিলে সৃষ্টি করতে পারি সেই আহ্বান আপনাদেরকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আপনার উপস্থিতিতে আপনি যদি অনুমতি দেন, একটু আমাদের দর্শকদের কয়েকটা প্রশ্ন ছিল যেটা আমি আগে পড়ি নাই, আপনার অনুমতি ক্রমে আমি একটু পড়তে চাচ্ছি। থ্যাংক ইউ। একজন লিখেছেন সাইদ আল হক, মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা উপস্থাপনা। সাইফ আহমেদ সুইট লিখেছেন ধন্যবাদ প্রিয় নেতা, সুন্দর ও তথ্যবহুল আলোচনার জন্য। ধন্যবাদ প্রিয় ছোট বোন, সুন্দর উপস্থাপনার জন্য। ধন্যবাদ আপনাকেও শহীদ জিয়ার প্রজন্ম দল, আপনাকেও ধন্যবাদ। সাইফ আহমেদ সুইট একটি প্রশ্ন রেখেছেন, নেতার কাছে আমার প্রশ্ন, দলের এই পরিস্থিতিতে আমরা প্রবাসী বিএনপি নেতা কর্মী কি ধরনের পরিকল্পনা করতে পারি, আপনার দিক নির্দেশনা কি? আমি তো বললাম আজকে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন আপনাদের সবার দায়িত্ব যে আজকে দেশে গণতন্ত্রটা ফিরে আসুক। সেখানে যে যেখানে আছেন আজকে তো শোনেন, আজকে পৃথিবীটা একটা গ্লোবের মধ্যে আমরা চলে আসছি। এখন যে দেখেন কয়েক সেকেন্ড লাগে না আপনার সাথে আমার কথা বলতে বা যোগাযোগ হতে। সেই কারণে বললাম যে আজকে প্রবাসে যারা আছেন আপনারা অনেকে আছেন যারা আজকে শান্তিতে নাই, যারা অনেকে আছে রাজনীতির কারণে আজকে দেশে আসতে পারেন না, যারা নিজের বাপ মাকে দেখতে পারেন না। এমনকি এমনও দেখা গেছে যে অনেক আপনার বাবা মা মারা গেছে, হয়তো তার কবর জিয়ারত করার মতো সুযোগ আপনার নাই। আজকে এই যে রাজনীতি, এই রাজনীতির জন্য তো আমরা দেশটাকে স্বাধীন করি নাই। রাজনীতিটা ওপেন হবে, মুক্ত হবে, যার যার রাজনীতি সে করবে, যার যার বক্তব্য সে দিবে, কিন্তু সেটার জন্য যে আজকে নিষ্পেষণ নির্যাতন হবে অন্তত সেই রাজনীতিটা আমরা চাই না। স্বাধীনতার 50 বছর পরে এখন আমাদেরকে শুনতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেন নাই, তিনি মুক্তিযুদ্ধ ছিলেন না, এই কারণে তো আমরা যুদ্ধ করিনি বা দেশ স্বাধীন করিনি। এবং এই ধরনের মিন পলিটিক্স করার জন্য তো আজকে আমরা এই অবস্থায় নাই। সেই কারণে আপনারা প্রবাসে যারা আছেন আপনারাও আপনাদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে আপনারা সবাই সোচ্চার হবেন। যে যেখানে কথা বলা সম্ভব সেখানেই কথা বলবেন। একটাই চাই, একটা কথা, যে আমরা কোনো হট্টগোল চাই না, আমরা একটা নির্বাচন চাই এবং সেই নির্বাচনটা হবে ফেয়ার নির্বাচন। বেগম খালেদা জিয়ার অধীনে যদি আওয়ামী লীগ ফেয়ার নির্বাচন মনে না করে তাহলে শেখ হাসিনার অধীনে আমরা কেন সেই নির্বাচনটাকে ফেয়ার মনে করব? আরেকটা হলো যে গত 12 বছর তারা আমাদের সাথে এমন কোনো আচরণ করে নাই, আমার নেত্রীকে তারা জেলে রাখছে, তারপরে তার অধীনে ফেয়ার নির্বাচন হবে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে হাজার হাজার সমালোচনা করবে, কথা বললেই মামলা দিবে, আর তাকে মনে করতে তার অধীনে একটা ফেয়ার নির্বাচন হবে, এটা মনে করার কোনো কারণ নেই। কাজে এই সমস্ত বিষয়ে আপনারা একটাই কথা, একটাই দাবি, এই মুহূর্তে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার ফিরে পাওয়া, এবং গণতন্ত্র ফিরে পেলেই বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, আর বেগম খালেদা জিয়া মুক্তি হলেই গণতন্ত্র ফিরে আসবে। এই দুইটা আজকে সমান্তরাল চলছে।
আজকে এই মিনিমাম স্লোগানে, মিনিমাম দাবিতে যাতে আমরা দেশ এবং দেশের বাইরে সবাই ঐক্যবদ্ধ বুঝতে পারি, সেটার জন্য আপনারা সবাই চেষ্টা করুন। দুলাল সিদ্দিকী সাহেব একটি প্রশ্ন করেছেন যে, সালাম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বিএনপি 10 দফা কর্মসূচি কি, দয়া করে জানাবেন, উনি জানতে চেয়েছেন। 10 দফা বা 8 দফা হয়তো এটা এখনো ফাইনাল না, তবে বিএনপি দেখছেন আপনারা যে বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাদের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা দেশনায়ক তারেক রহমান মত বিনিময় করেছেন, কিভাবে আন্দোলন করলে বা আমাদের কি নিয়ে সামনের দিকে এগোনো যায়, এবং এই সমস্ত বিষয়ে পেশাজীবীদের সাথে কথা বলবেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলা হবে। এর মধ্যে দিয়ে অর্থাৎ মিনিমাম কি দফা বা কি দাবিগুলো নিয়ে সারা দেশের রাজনৈতিক দলকে, বিভিন্ন পেশার মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, সেটা অচিরেই বিএনপি তার ইসের মধ্যে দিয়ে ঘোষণা করবে। তখনই বুঝতে পারবেন সেই 10 দফা বা 8 দফা যে কটাই হোক, সেই দফাগুলো কি আছে, সেটা এখনো কিন্তু আপনাদের সামনে ঘোষণা করা হয়নি। যখন ঘোষণা করা হবে তখনই আপনারা জানতে পারবেন। তো মূল বিষয়টা হলো গণতন্ত্র ফিরে পাওয়া, ভোটের অধিকার ফিরে পাওয়া এবং খালেদা জিয়াকে মুক্ত করা। অনেক ধন্যবাদ। আমরা আপনার সুস্থতা কামনা করছি, আপনি নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো সময়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আপনাকেও ধন্যবাদ এবং আপনার টোটাল টিমকে ধন্যবাদ। আজকে আজাদ রহমান, শাকের সহ আপনাকে সহ যারা আজকে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি কতটুকু বলতে পারলাম, কতটুকু আমরা অনেক কৃতজ্ঞ যে আপনি জানি না এসেছেন, অনেক কৃতজ্ঞ। ঠিক আছে, যাই হোক, তবে এটার দ্বারা যদি উপকৃত হয় তাহলে আমি খুশি হব। তবে একটাই কথা যে আমরা আসেন, আমরা দেশটাকে বাঁচাই, দেশের মানুষকে বাঁচাই, গণতন্ত্রকে বাঁচাই এবং গণতন্ত্রের মধ্যে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। যারা দেখছেন সবাইকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে সাইদ রহমান লিখেছেন ধন্যবাদ আপনাদেরকেও। আমরা এই পর্যায়ে শেষ করছি। দুলাল সিদ্দিকী, আপনাকেও ধন্যবাদ। জান্নাতুল ফেরদাউস, থ্যাংকস তোমাকেও। আমরা শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বাই। বাই।